আমরা হচ্ছে W3 স্কুলের যে স্টেবলটা আছে সেখান থেকে একটু দেখার চেষ্টা করবো, তাহলে হচ্ছে আমরা একটু সিরিয়ালি আগাইতে পারবো। স্ক্রিন শেয়ার হয়েছে তো নাকি? সবাই দেখতে পাচ্ছেন না? হ্যালো? বিষয়টা আচ্ছা, ঠিক আছে। তো শুরুতে হচ্ছে আমরা যেটা দেখাইছিলাম যে গতদিন, যে HTML এর বেসিক স্ট্রাকচারটা এরকম হবে। আমি যখন HTML কোডটা লেখা শুরু করবো, আমাকে হচ্ছে HTML, যদি আমি নর্মালি এক্সক্লামেটরি সাইন দিই, এখন তো HTML5 সেটাও পসিবল, যে হচ্ছে পুরো এই স্ট্রাকচারটা আপনাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, বডির লেখাটা বাদ দিয়ে বাকিটুকু হচ্ছে সব কিছু দিয়ে দেয়। আর যদি আমরা পুরোপুরি আর্কিটেকচার ধরে ধরে চিন্তা করি, তাহলে শুরুতে আপনি যখন VS কোডে বা যে কোনো একটা এডিটরে যদি আপনি HTML লিখেন, দেখবেন যে তার এন্ডিং ট্যাগ সহ চলে আসে। HTML এর যেটা এন্ডিং ট্যাগ, এটা এরপরে কি লিখতে হয়, সে HTML পরে সেটা হচ্ছে হেড। আপনি যখন টাইটেলটা দিবেন, সেই টাইটেলটা হচ্ছে এই হেডের ভিতরে সবসময় রাখতে হয়। ঠিক আছে, আর তারপরে এই হেডের পরে যে পোর্শনটা থাকে সেটা হচ্ছে বডি, এবং এই যাবতীয় যা কিছু আপনি হচ্ছে দেখাবেন সব কিছু হলো এই বডির মধ্যে থাকবে। এবং তারপরে হচ্ছে বডির এন্ডিং ট্যাগ। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি একটা বেসিক জিনিস আপনার HTML এর জন্য দরকার পড়ে। তো এই যে শুরুতে একটা জিনিস দেখেন, যে হচ্ছে একটা জিনিস কমেন্ট করে রাখা আছে এখানে, যে ডক টাইপ HTML। তো এই জিনিসটা আসলে কি বোঝায়, যে আপনি হচ্ছে কোন ভার্সনটা ইউজ করছেন। ঠিক আছে, সেটার একটা ডিক্লারেশন দেয়। মানে HTML4, HTML5 কোন ধরনের ভার্সন আপনি ইউজ করছেন সেটা হচ্ছে এখানে বলবে। আর আমরা যেই হচ্ছে রুট এলিমেন্ট দরকার HTML পেজের জন্য, সেটা হচ্ছে যে HTML ট্যাগটা। এরপরে হচ্ছে বিভিন্ন রকম মেটা ইনফরমেশন। এখন মেটা ইনফরমেশন বলতে কী বোঝাচ্ছে, যে আমরা অনেক সময় HTML, যে আমরা তো নর্মালি একটা স্ট্রাকচার দাঁড় করাচ্ছি, এরপর আমরা যখন কোনো একটা লজিক অ্যাড করব, আমার JS ফাইল অ্যাড করতে হতে পারে, জেসন ফাইল অ্যাড করতে হতে পারে, কোনো একটা CSS ফাইল অ্যাড করতে হতে পারে, যে এই যে অন্যান্য যেই জিনিসগুলো আমাকে HTML ফাইলের সাথে অ্যাড করতে হচ্ছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে ওই হেডের মধ্যেই রাখি। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে এই টাইটেল যে ট্যাগ, সেই টাইটেল ট্যাগটা কী করে, যে আমার HTML যে পেজ, সে পেজের একটা টাইটেল আমাকে সেট করে দেয়। HTML পেজের জন্য নির্দিষ্ট একটা টাইটেল সেট করে দেয়। এখন এটা ডিসপ্লে করবে কোথায়? ডিসপ্লে করবে হচ্ছে যে ব্রাউজারের যে টাইটেল বারটা থাকে সেখানে। ওকে, নেক্সট এরপরে হচ্ছে যে বডি পার্টটা থাকে, বডি ট্যাগ দিয়ে আমাদের শুরু হবে নর্মালি, এবং এর মধ্যে কী কী জিনিস থাকবে সেটা হচ্ছে যে আমি যে ইন্টারফেসটা দেখাবো ভিউয়ারের কাছে বা ইউজারের কাছে, তাদের সামনে যে জিনিসগুলো আসে নর্মালি হচ্ছে হেডিং, বিভিন্ন রকম প্যারাগ্রাফ, কোনো ইমেজ, হাইপার লিঙ্ক, কোনো গ্রাফিক্স জিনিসগুলো যদি আমি দেখাতে চাই, কোনো টেবিল যদি দেখাতে চাই, কোনো লিস্ট যদি দেখাতে চাই, সেই জিনিসগুলো হচ্ছে এই বডির আন্ডারে সব চলে আসে। ওকে, এরপরে যে H1 ছিল, আমরা যদি এই এক্সাম্পলটা আরেকবার দেখি, সেই H1 এর মধ্যে কী ছিল, যে মাই ফার্স্ট হেডিং, এবং H1 এখানে শুরু করছে স্টার্ট ট্যাগ, এবং এখানে শেষ করছে দেখেন সবগুলোর স্টার্ট ট্যাগ আর এন্ডিং ট্যাগগুলোর স্টাইলগুলো সেম। আমাদের হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে ফার্স্ট অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে একটা স্ল্যাশ দিয়ে আমি ওটাকে শেষ করে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে যে পি যেটা ট্যাগ আছে, সেই পি ট্যাগ দিয়ে বোঝাচ্ছে হলো প্যারাগ্রাফের যেই, আমি যদি কোনো একটা প্যারাগ্রাফ লিখি, সেই প্যারাগ্রাফের জন্য ট্যাগ এটা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাই ফার্স্ট প্যারাগ্রাফ। ঠিক আছে, তো আমরা যদি কোনো একটা প্যারাগ্রাফ লিখি, সেই প্যারাগ্রাফ লিখতে লিখতে যদি কোনো একটা জায়গায় আমি ব্রেক দিতে চাই, তখন আমি হচ্ছে এই বিআর ট্যাগটা ইউজ করতে পারি। বিআরের জন্য কোনো কন্টেন্ট নাই। কন্টেন্ট বলতে কী বোঝানো হবে, যেমন ধরেন যে এখানে আমি যেই ইয়ারটা লিখলাম H1, এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ। এরপরে হচ্ছে আমি এটা যে আছে মাই ফার্স্ট হেডিং, এই জিনিসটাকে বলা হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট। এরপরে হচ্ছে এটা তার এন্ডিং ট্যাগ। কিন্তু আমরা যদি ব্রেকের কথা চিন্তা করি, ব্রেকের জন্য হচ্ছে বিআর আমি স্টার্ট ট্যাগ ইউজ করছি, কিন্তু এর কোনো এলিমেন্ট কন্টেন্ট নাই। কোনো একটা নির্দিষ্ট প্যারাগ্রাফের মাঝে এই জিনিসটা আমি বসায় রাখবো, যেখানে বসে রাখবো সেখান থেকে আমার দেখা যাবে যে প্যারাগ্রাফটা ব্রেক করে যাবে। কিন্তু এটার কোনো এন্ডিং ট্যাগও নাই। এন্ডিং ট্যাগ দিলেও হয়, না দিলেও হয়, তবে না দেওয়াটাই বেটার আর কি, বেটার প্র্যাকটিস। ঠিক আছে, এই হচ্ছে টোটাল HTML বেসিক জিনিসপাতি। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে এগুলো আমরা দেখলাম। আচ্ছা, HTML হেডিংটা একটা জিনিসটা দেখি। হেডিং জিনিসটা কি, আমরা তো একটু আগে হলো H1 দিয়ে কেবল দেখে আসলাম হেডিং দেওয়া। এখন H1 H1 এর পর H2ও দেওয়া পসিবল, H3, H4, H5, H6। এখন যতদূর পর্যন্ত আমরা দিতে থাকবো, দেখা যাবে যে প্রথমটা যেটা হচ্ছে H1 দিয়ে দেওয়া, ওটা হচ্ছে সবচাইতে বড় হবে,
তারপর এটা তার চেয়ে একটু ছোটো, তারপর একটু ছোটো, তারপর একটু ছোটো, এইভাবে আমরা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হেডিংগুলো দেখা যাবে যে H1 দিয়ে আমরা দিচ্ছি, আর লেস্ট ইম্পর্ট্যান্ট হেডিংগুলো দেখা গেলো H6 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে যে বড় বা বেশি বোল্ড সেটা যদি আমরা দেখাতে চাই তাহলে H1 দিচ্ছি, সেই অনুযায়ী আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে পারি। ঠিক আছে, আমরা যদি এটা একটু দেখাই দিই ডিসপ্লে করে, তাহলে দেখাইতে পারবো যে দিস ইজ হেডিং, এইটা সবচেয়ে বড়, তারপর আস্তে আস্তে ছোটো এরকম হতে আছে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে হেডিংয়ের কাজ। আচ্ছা, এরপরে নিচের দিকে যদি আসি, এখানে হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে কথা বলছে। প্যারাগ্রাফের জিনিসটা কি, যে আমরা পি ট্যাগ এখানে ইউজ করবো, পি দিয়ে শুরু হবে ওপেনিং, এরপরে পি দিয়ে হচ্ছে শেষ করে ফেলবে। আর তারপর হচ্ছে যদি আমরা এইচটিএমএল লিঙ্কের কথা চিন্তা করি, একটা হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক। অ্যাঙ্কর লিঙ্কের সাথে এখানে হচ্ছে আপনার একটা হাইপার রেফারেন্স অ্যাড করে দিতে হয়। এই জিনিসটা কী বোঝাবে, জিনিসটা বোঝাবে দেখেন যে আমাকে AHREF এর মধ্যে কোটেশনের মধ্যে যে জিনিসটা থাকবে এই লিঙ্কে আপনাকে নিয়ে যাবে কোনটা ধরে। আপনাকে হচ্ছে যে ইন্টারফেসটা থাকবে সেই ইন্টারফেসে ডিসপ্লে করবে হচ্ছে এটা, দিস ইজ এ লিঙ্ক। ঠিক আছে, এখন এটার উপরে কার্সর যখন প্লে করবেন তখন হচ্ছে আপনাকে এই সাইটে নিয়ে চলে যাবে, মানে এইটা হচ্ছে সে রেফারেন্স, অ্যাঙ্কর রেফারেন্স। তাহলে এটার দেওয়ার স্টাইলটা কীরকম, AHREF ইকুয়াল টু কোটেশনের মধ্যে আপনার ওই লিঙ্কটা দিবেন, কোটেশন শেষ, তারপরে আপনি যেটা ডিসপ্লে করতে চাচ্ছেন সেটা লিখে দেবেন, তারপর এখানে এসে আপনার এই যে অ্যাঙ্কর ট্যাগটা আছে সেটা হচ্ছে এখানে এন্ড করে দিতে হবে। ঠিক আছে, তো HRF যে অ্যাট্রিবিউটটা আছে সেই অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের ডেস্টিনেশনটা বোঝায়। ঠিক আছে, এই প্রত্যেকটা অ্যাট্রিবিউটের মেইন কিছু কিছু কাজ থাকবে, আমরা পরবর্তীতে আরও কিছু অ্যাট্রিবিউট দেবো, সেগুলো প্রত্যেকটা কিন্তু একইভাবে নেই। অ্যাট্রিবিউট ইকুয়াল টু ওই কোটেশনের মধ্যে ভ্যালু। ঠিক আছে, তো আমি এটা যদি একটু দেখাই দিই, এটা কীভাবে দেখাবে দেখেন, এখানে দেখাচ্ছে যে দিস ইজ এ লিঙ্ক, দিস ইজ এ লিঙ্ক। এটাতে আমি যখন ক্লিক করবো তখন সেটা আপনাকে যে এখানে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে HTML লিঙ্কের কাজ। এরপর আমি যদি একটা ইমেজের কথা চিন্তা করি, যে আমি একটা পেজে কোনো একটা ইমেজ ডিসপ্লে করব, সেটা কীভাবে করতে পারি। তো একটু আগে আমরা যে ব্রেক দেখে আসলাম, ব্রেকের জন্য যেমন বিআর একটা ট্যাগ দেখে আসলাম, ঠিক সেম বিআর ট্যাগের মতোই এই ইমেজ যে ট্যাগ IMG যে ট্যাগটা আছে সেটাতে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, এন্ডিং ট্যাগ থাকে না। তো সেখানে আমরা এমন একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যেখানে IMG দিয়ে শুরু করছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে কোনো একটা ইমেজ চাচ্ছে। তো ইমেজের জন্য কী করতে হবে, একটা সোর্স ফাইল দিয়ে দিতে হবে। এখন সোর্স ফাইলটা কী হতে পারে, আপনি কোনো একটা নেট থেকে নামায় নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন, এবং সেটা যদি কোনো একটা ফোল্ডারে থাকে, আপনি যেখানে প্রজেক্টটা করবেন সেই প্রজেক্টের মধ্যেই ইমেজটা যদি রেখে দেন তাহলে ডিরেক্টলি এভাবে লিখে দিলে আপনার চলে আসবে। এরপর হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। অল্টারনেটিভ টেক্সট জিনিসটা কি, যদি কোনো কারণে আপনার এই সোর্স ফাইলটা না পায়, কোনো কারণে যদি এই সোর্স ফাইলের যে ইমেজটা সেটা যদি না পায়, তখন এই টেক্সটটা আপনার ডিসপ্লে করবে। ঠিক আছে, তো আমি এখানে যেহেতু w3school.jpg এই ইমেজ সোর্সটা দিয়ে রাখছি, এটা যদি ডিসপ্লে না করতে পারে কোনো কারণে, তখন w3schools.com এটা এই টেক্সটটা ডিসপ্লে করবে। তারপর হচ্ছে উইথ, নির্দিষ্ট একটা উইথ থাকলো, কোনো একটা হাইট থাকলো 142 এরকম টাইপের দেওয়া থাকলো, এবং সব কিছু দেখেন ইমেজ যেই ট্যাগটা এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা শুরু হলো এখান থেকে শুরু করে এখানেই কিন্তু শেষ, মানে উইথ হাইট সব কিছু কিন্তু এর মধ্যে চলে আসছে। এর মধ্যে কিন্তু আমি কোনো কোটেশন মানে কমা দিয়ে কোনো সেপারেশন করছি না, ওই একটা ট্যাগের মধ্যে কিন্তু সব কিছু চলে আসছে। তো এটা হচ্ছে একটু ডিসপ্লেটা দেখে আসি কীরকম দেখায়। দেখেন এটা যে আমার ইমেজটা যেহেতু ওই সোর্সের মধ্যেই ছিল, সুতরাং এখানে কিন্তু সেই জিনিসটা ডিসপ্লে হয়ে গেছে। w3schools.jpg যদি আমি দেখাতে চাই তাহলে কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি এখান থেকে। ওকে, এরপরে হচ্ছে কিছু এলিমেন্টস যদি আমরা চলে আসি, শুরুতে আমরা কিছু কিছু জিনিস দেখলাম। ফার্স্টে হচ্ছে হেডিং কীরকম করে আমরা লিখতে পারি, তারপরে হচ্ছে প্যারাগ্রাফের জন্য কী ট্যাগ ইউজ করতে পারি, ব্রেকের জন্য কী ট্যাগ ইউজগুলো করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসগুলো অলরেডি আমরা দেখলাম। এরপর হচ্ছে বিভিন্ন রকম অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মধ্যে অলরেডি আমরা হচ্ছে HREF অ্যাট্রিবিউটের সাথে পরিচিত হলাম, যে অ্যাঙ্কর যে হাইপার রেফারেন্স যে অ্যাট্রিবিউটটা ইউজ করে সেটার মধ্যে বিভিন্ন রকম URL আমরা দিতে পারি, যে কোনো একটা পেজ থেকে আরেকটা পেজে আমাদের যে শিফট, এটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন রকম শিফটে আমাদের দরকার পড়ে। তো এই যে প্রত্যেকটা HTML যে এলিমেন্টসগুলো থাকে সেটার অ্যাট্রিবিউট থাকতে পারে, এবং সেই অ্যাট্রিবিউটগুলো নর্মালি বিভিন্ন রকম ইনফরমেশান দেয়, সেটার একটা স্পেসিফাইড স্টার ট্যাগ থাকে, এবং যদি কোনো ভ্যালু থাকে সেটা দেখেন কীভাবে থাকবে, যে নেম ইকুয়াল টু ভ্যালু। আমরা ধরুন কোনো কারণে কোনো একটা জায়গায় আমি কোনো স্টাইল করতে চাচ্ছি, কালার দিতে চাচ্ছি, সেইগুলো সব ফরম্যাটগুলো একই রকম, যে নেম ইকুয়াল টু কোটেশনের মধ্যে ভ্যালুটা থাকবে, এটা একটু মাথায় রাখবেন। আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো তাহলে এই জিনিসটা আরও ক্লিয়ার হবে।
যেমন ধরেন এখানে আমি হচ্ছে এসআরসি যে অ্যাট্রিবিউটটা আছে ইমেজের জন্য, যেটা ইউজ করা হচ্ছে সোর্স ফাইল দেখানোর জন্য, সেটা দেখেন কী করছি, ইমেজ এসআরসি ইকুয়াল টু ইমেজ গার্ল ডট জেপিজি এভাবে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে যে সোর্স বা এসআরসি যে অ্যাট্রিবিউটটা আছে, এখানে যে ইউআরএলটা আমরা দিই, যে এখানে যে ইউআরএলের কথা বলা হচ্ছে, সেই জিনিসটা দুই রকম টাইপের হতে পারে। একটাকে বলা হচ্ছে অ্যাবসোলুট ইউআরএল, আর একটা হচ্ছে রিলেটিভ ইউআরএল। তো আমরা এখানে যেই ইউআরএলটা ইউজ করছি সে নর্মালি সেটাকে বলা হয় রিলেটিভ ইউআরএল। আর অ্যাবসোলুট ইউআরএল যেটা হবে, যে এই জিনিসটা যেখান থেকে আমি ডাউনলোড করে নিয়ে আসছি, নিশ্চয়ই কোনো একটা যদি কোনো গুগল বা গুগল ক্রোম বা যে কোনো জায়গা থেকে যদি আমি ব্রাউজার থেকে আমি ডাউনলোড করে নিয়ে আসি, তাহলে পুরোটাই যদি সেই লিঙ্কটা আমি দিয়ে দিই ডাইরেক্টলি, যেখানে দিয়ে দিই, তাহলে সেটা হয়ে যাবে একটা অ্যাবসোলুট ইউআরএল। আর আমি যদি সেটা ডাউনলোড করে নিয়ে ফোল্ডারে রেখে দিই, সেখান থেকে যদি লিখে দিই, তাহলে সেটা দেখা যাবে নাম হবে রিলেটিভ ইউআরএল। এরপর আমরা দেখলাম যে ইমেজের আমরা উইথ আর হাইট দিতে পারি। সেখানে হচ্ছে নির্দিষ্ট করে ওই ইমেজ ট্যাগের মধ্যেই আমি সোর্স ফাইলটা দিয়ে দিলাম, উইথ হাইট দিয়ে দিলাম, কোনো রকম কোনো কমা সেপারেশন নাই। এরপরে অল্টারনেটিভ অ্যাট্রিবিউটটা আমরা দেখলাম, সেটা কি, যদি কোনো ইমেজ আমাদের ডিসপ্লে না করে কোনো কারণে, তাহলে গার্ল উইথ এ জ্যাকেট এই জিনিসটা ডিসপ্লে করবো। আমরা যদি একটু দেখে আসি, তাহলে দেখেন এই জিনিসটা ডিসপ্লে করছে, যেহেতু এটা ছিল। যদি না থাকো তাহলে কিন্তু ওই নিচে অল্টারনেটিভের ভিতরে যে আমি টেক্সটটা লিখে রাখছি সেই জিনিসটা কিন্তু দেখাইতো শুধু। ওকে, তারপরে হচ্ছে আমরা একটু স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে চলে আসছি, যে স্টাইল জিনিসটা কি। তো আমরা একটু আগে মাথায় রাখলাম যে অ্যাট্রিবিউটগুলো যখন আসে তখন কীভাবে আসে, নেম ইকুয়াল টু কোটেশনের মধ্যে ভ্যালু। আমরা একটু এই জিনিসটা মাথায় রাখবো। তো স্টাইল জিনিসটা কীরকম হতে পারে, স্টাইল জিনিসটা হতে পারে যে যে এলিমেন্টগুলো আমি ব্যবহার করব, তো এগুলোর মধ্যে কালার হতে পারে, ফন্টস, বিভিন্ন সাইজ, ঠিক আছে, বিভিন্ন রকম স্টাইল আমি করতে পারি। তো শুরুতেই আমরা যদি কোনো একটা প্যারাগ্রাফ লিখি, সেই প্যারাগ্রাফে আমি চাইলাম যে যতটুকু পোর্শন হচ্ছে প্যারাগ্রাফটা লেখা আছে, আমি পোর্শনটুকু রেড কালার করে দেবো। ঠিক আছে, তো এটার জন্য আমি কী করবো, আমি যে পি ট্যাগটা ইউজ করছিলাম প্যারাগ্রাফের জন্য আমি যে পি ট্যাগটা ইউজ করছিলাম, সেখানে আমি লিখলাম কি, যে পি স্টাইল ইকুয়াল টু, আমি এখন ভ্যালুটা অ্যাড করবো। কী ভ্যালু দিচ্ছি, স্টাইলে কী করছি, সেটা হচ্ছে যে কালার রেড করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা দেখা যাবে যে রেড হয়ে গেছে। তো সেই জিনিসটা দেখেন যে এখানে যে দিস ইজ এ রেড প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ যতটুকু জায়গা জুড়ে ছিল সেই জায়গার টেক্সটগুলো রেড কালারের হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে যদি আচ্ছা, ল্যাং অ্যাট্রিবিউটটা এখানে খুব একটা দরকার নেই, এটা এনাবলের একটা ব্যাপার। আচ্ছা, টাইটেল অ্যাট্রিবিউটে হচ্ছে কোনো যদি এক্সট্রা ইনফরমেশন আপনি দিতে চান, কোনো একটা প্যারাগ্রাফ আপনি লিখলেন, সেই প্যারাগ্রাফের শুরুতে কোনো একটা যদি ইনফরমেশন দিতে চান, সেটা হচ্ছে দেখেন পি টাইটেল আকার এখানে দেখা দিচ্ছে, সেমভাবে ডাবল কোটেশনের ভিতরে এই যে দ্য টাইটেল অ্যাট্রিবিউট। ঠিক আছে, হেডিং আকারেও এখানে দেওয়া সম্ভব, তবে এখানেও যদি এভাবে দিতেন তাহলে এটা কিন্তু একইভাবে ডিসপ্লে করবে। ওকে, এরপর হচ্ছে আমরা এই অ্যাঙ্কর লিঙ্কগুলো দেখে আসলাম। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে এখানে যে সিঙ্গল ও ডাবল কোটেশন। আমরা অনেক সময় সিঙ্গেল কোটেশন ইউজ করি, কখনো ডাবল কোটেশনগুলো ইউজ করি, সেই হিসাবে কিন্তু এখানে দেখেন আপনার দেখানো হচ্ছে যে বিভিন্ন রকম যে কোটেশন সিস্টেমগুলো আছে। তো এটা যদি আমরা দেখাতে চাই, তো আমরা হচ্ছে কোটেশনের জন্য আলাদা একটা অ্যাট্রিবিউটের ট্যাগই আছে, কিউ ট্যাগ, সেখানে নর্মালি ইউজ করে, সেটা দিয়ে আমরা হচ্ছে এটা ডিসপ্লে করতে পারি। ওকে, তো আমরা হচ্ছে এখানে এইচআরএফ অ্যাট্রিবিউট সম্বন্ধে জানলাম, এসআরসি যে অ্যাট্রিবিউট আছে সেটা সম্বন্ধে জানলাম, ইমেজের ভিতরে যে উইথ হাইট দিতে পারি সেটা কীভাবে দেখা যায় সেটা দেখছি। স্টাইলগুলো যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, সেটা হতে পারে, নর্মাল যে টেক্সটের কালার, ফন্টের সাইজ, সেটা হচ্ছে আমরা মেনশন করে দিতে পারি। ওকে, এরপরে হচ্ছে হেডিং সম্বন্ধে আমাদের অলরেডি ধারণা হয়ে গেছে, এটা দেখছি না। প্যারাগ্রাফ, স্টাইল, আচ্ছা স্টাইল আর একটু আসি। তো স্টাইলের পরে দেখেন যে এখানে আমাদের যে ট্যাগ নেম থাকবে, সেই ট্যাগ নেম, তারপর হচ্ছে স্টাইল ইকুয়াল টু প্রপার্টি মানে বোঝাচ্ছে যে আপনি ধরুন ফন্ট হাইপেন দিয়ে সাইজ লিখতে দিলেন, ফন্ট হাইপেন দিয়ে কালার, তারপরে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার, এই জিনিসগুলোকে বলা হচ্ছে প্রপার্টি। আর ভ্যালুগুলো কি, আপনি কোন কালারটা দিতে যাচ্ছেন সেই জিনিসটাকে বলা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তো এই স্টাইলটা হচ্ছে আপনাকে সবসময় মেনটেন করতে হবে, যে ট্যাগ নেম স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে প্রপার্টি, তারপরে কোলন ভ্যালু দিয়ে হচ্ছে একটা সেমিকোলন, এইটুকু হচ্ছে আপনার যদি HTML আপনি কাজ করতে চান। ঠিক আছে, এইভাবে করতে হবে। নর্মালি আমরা কী করি, নর্মালি হচ্ছে যে আপনি যখন পি ট্যাগগুলো ইউজ করবেন, আর যদি আমরা এই যে স্টাইলগুলো বলছি, আমরা যখন CSS ফাইল হ্যান্ডেল করা শিখবো, তখন দেখা যাবে যে সব কিছু জিনিস
ওই সিএস ফাইলে মেনটেন করবো। আমরা নর্মালি এইচটিএমএল একটা স্ট্রাকচার দাঁড় করে দেবো, যা কিছু থাকবে সব সিএস ফাইল থাকবে। পরে এই সিএস ফাইলটা মেন যেই এইচটিএমএল থাকবে সেটার সাথে আমরা অ্যাটাচ করে দেবো, তাহলে দেখা যাবে সব কিছু ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের জিনিস আপনাকে দেখানো হচ্ছে যে বডি। আমি যদি পুরো যে আমার ইন্টারফেসটা দেখাবে সেটা নিশ্চয়ই বডি ট্যাগের মধ্যে থাকবে। তো আমি এখন কি করতে যাচ্ছি যে বডির স্টাইল যেটা আছে সেই স্টাইলটাকে চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে আমার কোডটা কীরকম হবে, বডিতেই যে স্টাইলটা আছে দেখেন এখানে আমি চিন্তা করছি যে আমার আগে একটু দেখে নিয়ে আসি সেটা কী ছিল, যে ট্যাগ নেম স্টাইল ইকুয়াল টু প্রপার্টি কোলন ভ্যালু। আমি এবার একটু মিলাই, শুরুতে কি বডিতে তো ট্যাগ নেম, এরপরে থাকলো কি স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে থাকবে হচ্ছে ভ্যালুটা। তাহলে প্রপার্টি কোলন ভ্যালু, তো প্রপার্টিটা কি ব্যাকগ্রাউন্ড কালার আর ভ্যালুটা কি যে পাউডার ব্লু। ঠিক আছে, তো এর ভিতরে কী জিনিস থাকবে বডির ভিতরে, যে দিস ইজ হেডিং, দিস ইজ প্যারাগ্রাফ, এই জিনিসটা চলে যাবে হচ্ছে এই পাউডার ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডে। তো এটা একটু ডিসপ্লে করে আসি, দেখেন আমাকে সেই পাউডার ব্লু কালারটা দিচ্ছে এবং এই জিনিসের মধ্যে দিস ইজ হেডিং, দিস ইজ প্যারাগ্রাফ, এই জিনিসটা ডিসপ্লে করছে। ওকে, এরপরে হচ্ছে যে আমি যদি কোনো একটা হেডিং লিখি, সেই হেডিংয়ের জন্য আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সেই হেডিংয়ের জন্য আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং এরপরে হচ্ছে যেই প্যারাগ্রাফটা আমি লিখব সেই প্যারাগ্রাফটার জন্য হচ্ছে আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ঠিক আছে, এরকম আমি করতে পারি চাইলে। তো সেটা হচ্ছে বডির মধ্যে থাকবে। এখন বডির কালার একরকম থাকলো, যে যদি আমি কোনো না দিই ডিফল্ট সেটা সাথে থাকবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেবে। এবং এরপরে আমি হচ্ছে H1-এর জন্য যতটুকু পোর্শন পর্যন্ত আমার হেডিং আছে সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, আর যতটুকু পর্যন্ত হচ্ছে প্যারাগ্রাফ থাকবে সেটার জন্য আলাদা একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। না না ওই করে না। আচ্ছা, এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি যে দিস ইজ এ হেডিং, এই জিনিসটা হচ্ছে পাউডার ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিছে। এবং দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা হচ্ছে টমেটো যে কালারটা আছে সেটা একটু নিয়ে নিছে। ঠিক আছে, এই কোড অনুযায়ী। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে চাই, যদি আমরা নর্মাল যে টেক্সটের কালার আছে শুধু আমরা হচ্ছে দেখেন H1 স্টাইল কালার, এই দুটোর মধ্যে পার্থক্য কী, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। যতটুকু পোর্শন জুড়ে H1 ছিল তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি। এখন দেখেন এটা আমি যখন নর্মাল কালার প্রপার্টিটা ইউজ করছি তখন হচ্ছে তার টেক্সটের যে কালারগুলো আছে সেটা চেঞ্জ হবে। এখন যেটা ব্ল্যাক আকার আছে সেটা ব্ল্যাক নেবে না, আমি এখানে যে ভ্যালুটা লিখে দেবো সেই ভ্যালুটা নেবে। এখানে হচ্ছে ব্লু আছে তাই ব্লু এটা চলে যাবে। এরপরে প্যারাগ্রাফ যতটুকু লেখা ছিল তার যে টেক্সটগুলো ছিল সেটা কি নিয়ে নেবে, রেড কালার নিয়ে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটু দেখে আসি। দেখেন দিস ইজ এ হেডিং, এটা হচ্ছে ব্লু কালার নিয়ে নিল। দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা হচ্ছে রেড কালার নিয়ে নিছে। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি জিনিসটা কী বোঝাবে, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম কিন্তু ফন্ট ফ্যামিলি আমরা জানি, আমরা নর্মালি কি ইউজ করি, টাইমস নিউ রোমান, তারপরে হচ্ছে এরিয়াল, ক্যালিব্রি। ঠিক আছে, তো এই জিনিসগুলো যে ফন্ট ফ্যামিলিগুলো আমরা ইউজ করি, আমরা যদি এখানে আরও কিছু ফন্ট ফ্যামিলি দেখানো হচ্ছে আমাদের ইচ্ছে মতো আমরা এটা সিলেক্ট করে দিতে পারি। অনেক সময় হচ্ছে আপনার যখন ফন্ট ফ্যামিলি লিখবেন ভিএস কোড থেকে আপনাকে অপশান দেখাবে যে আপনি কোনটা চুজ করতে চাচ্ছেন। আপনার যদি মনে নাও থাকে কোনো সমস্যা নেই, বিভিন্ন রকম কালার আপনার মনে নাও থাকতো, আপনি জানেন 2-4টা কালারের নাম, এখন আপনাকে ভিএস কোড আপনাকে বিভিন্ন রকম কালার অপশন দেখাই দেবে। তো পি স্টাইলে ভিতরে আপনি জাস্ট ফন্ট ফ্যামিলি লিখে যতটুকু পরিমাণ প্যারাগ্রাফ থাকবে সেটা হচ্ছে এই যে ভ্যালু আপনি লিখে দেবেন সেই ফন্ট ফ্যামিলি তারা নিয়ে নেবে। এখানে যতটুকু পোর্শন পর্যন্ত হেডিং থাকবে সেটা হচ্ছে এই ফন্ট ফ্যামিলি নিয়ে নেবে। আমরা একটু দেখে আসি, এটা আমরা হচ্ছে হয়তো হেডদানা এই ফন্ট ফ্যামিলির আন্ডারে পড়ে, আর একটা হচ্ছে যে কুরিয়ার যেটা আছে সেটা হচ্ছে এই ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, সেটা হচ্ছে আলাদা আলাদা করে ডিসপ্লে করছে। ওকে, এরপরে হচ্ছে টেক্সট সাইজ। আমরা হচ্ছে যে নর্মাল যেই হেডিং থাকবে সেটাকে আমরা একটু বড় করে ডিসপ্লে করতে চাই, প্যারাগ্রাফ থাকলে সেটা তুলনামূলক একটু কম করে ডিসপ্লে করতে চাই। এখন আমরা যদি সবগুলো ফন্ট সাইজ আমরা যদি না উল্লেখ করে দিই তাহলে দেখা যাবে সব একই ফরম্যাটে নিয়ে নিচ্ছে। অবশ্যই H1 দিলে কিছুটা চেঞ্জ আসবে আকারে, তবে সেটা যদি আমি আরও স্পেসিফিক করে দিতে চাই তখন হচ্ছে ফন্ট সাইজের একটা ব্যাপার চলে আসে। তো এখানে হচ্ছে ফন্ট সাইজ যদি আমি দিতে চাই সেটাও দেখেন কীভাবে করছে, H1 স্টাইল ইকুয়াল টু ফন্ট সাইজ 300% দিয়ে দিস ইজ এ হেডিং দিয়ে ওটা রেখে দিচ্ছে। তারপরে পি স্টাইল দিয়ে ফন্ট সাইজ 160% এভাবে দিয়ে সেটা দেখাচ্ছে। এটা যদি আমরা একটু ডিসপ্লে করি দেখেন এটা দুটার মধ্যে কিন্তু আলাদা করে দিচ্ছে, ফন্ট সাইজ ছোটো বড়ো হয়ে গেছে এখানেই। ওকে, এরপর হচ্ছে টেক্সট অ্যালাইন, যে আপনার যেই টেক্সটটা থাকবে সেটা কোথায় থাকবে
সেটার জন্য কীরকম হলো যে এখানে যেমন ফন্ট হাইপেন সাইজ দিয়ে আকারে জিনিসটা দেখানো হচ্ছে, ঠিক সিমিলার ওয়েতে H1 স্টাইল টেক্সট অ্যালাইন এই প্রপার্টিটা ইউজ করছে। সেটা কোথায় বসাবে? সেন্টারে বসাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে আমার যে প্যারাগ্রাফটা থাকলো সেই প্যারাগ্রাফের টেক্সট অ্যালাইনটা কোথায় হবে? সেন্টারে হবে। তো এটা যদি আমি একটু দেখাই দিই, দেখেন দুইটা কিন্তু সেন্টারে চলে আসছে, সেন্টার অ্যালাইনমেন্টে। ওকে, তো তো আমরা এই যে HTML স্টাইলটা দেখলাম, সেই HTML স্টাইল থেকে আমরা কী কী জিনিস দেখলাম? শুরুতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করা যায়, টেক্সটের কালার কীভাবে চেঞ্জ করা যায়, টেক্সটের বিভিন্ন রকম যে ফন্ট থাকবে সেই ফন্ট ফ্যামিলি কীভাবে আমরা চেঞ্জ করতে পারি, অ্যাড করতে পারি, ফন্টের সাইজ ডিফল্ট একটা থাকে, সেটা যদি আমাদের কোনো কারণে চেঞ্জ করতে হয় সেটা কীভাবে করতে পারি, আর টেক্সট অ্যালাইন। ঠিক আছে, সব ফরম্যাট সবগুলো একই। আমি জাস্ট ট্যাগ নেমটা ধরবো, স্টাইল লিখবো ইকুয়াল টু প্রপার্টির নাম কোলন, সেটা কোথায় লিখবো সেটা লিখে জাস্ট এই সেমিকোলনের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, আমরা কিন্তু অ্যাট এ টাইম অনেকগুলো প্রপার্টি কিন্তু একসাথে অ্যাড করতে পারি। যেমন ধরেন আপনার টেক্সট অ্যালাইন লিখে দিচ্ছেন, ফন্ট সাইজ, তারপরে হচ্ছে আর কি আছে, ফন্ট, ঠিক আছে, টেক্সট কালার, সবগুলো কিন্তু একসাথে দিতে পারেন। বারবার কিন্তু আপনাকে স্টাইল লিখতে হবে না, একবার স্টাইল লিখবেন, তারপরে হচ্ছে টেক্সট অ্যালাইন এই প্রপার্টি তার ভ্যালু, তারপরে হচ্ছে আবার লিখলেন ধরেন টেক্সট সাইজ বা ফন্ট সাইজ, তার হচ্ছে যতটুকু পার্সেন্টেজ সেটা, এরপরে হচ্ছে সেটার ফন্ট ফ্যামিলি কী হবে সেটা হচ্ছে তারপরে লিখে দিলেন। বারবার কিন্তু স্টাইল, পি স্টাইল, এটা আবার স্টাইল, এবার তো কিছু লেখার দরকার নাই। স্টাইল লিখে একবার শুরু করবেন, তারপরে হচ্ছে কলন দিয়ে মানে ডাবল কোটেশনের মধ্যে এটা রাখবেন, তারপর আরও যেগুলো স্টাইলগুলো থাকবে সেই জিনিসগুলো জাস্ট প্রপার্টি কলন ভ্যালু এতটুকু থাকলেই হবে। ঠিক আছে, ওকে, এই হচ্ছে টোটাল স্টাইলের ব্যাপার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা টেক্সট ফরম্যাটিংয়ে চলে আসি। টেক্সট ফরম্যাটিং কীরকম হতে পারে যে কিছু কিছু জিনিস আমাদের যদি একটু এমফাসাইজ করতে হয়, স্পেশাল মিনিং বোঝাতে হয়, তখন আমরা জিনিসটাকে কী করি? বোল্ড করি বা ইটালিক ফন্টে নিই। আবার কখনো আমাদের সাবস্ক্রিপ্ট দরকার হতে পারে, সুপারস্ক্রিপ্ট দরকার হতে পারে। তো এগুলো কীভাবে করা সম্ভব? তো এখন যদি আমরা কোনো একটা টেক্সট বোল্ড করতে যাই তাহলে দেখা যাবে যে আমরা বি ট্যাগটা ইউজ করব, বি। এরপরে যদি ইটালিক করতে চাই তাহলে ইটালিকের জন্য আমরা আই। ঠিক আছে, এরপরে যদি কোনো একটা এমফাসাইজড টেক্সট থাকে তাহলে নর্মালি ওটা দেখা যাবে যে বোল্ডের মতো অনেকটা ইএম করে দেবে। ঠিক আছে, তারপরে হচ্ছে মার্ক টেক্সট, স্মলের টেক্সটের জন্য আমরা স্মল রাখবো। ডিলিটেড টেক্সট যদি কোনো একটা মানে কোনো একটা ওয়ার্ড থাকবে তার উপর দিয়ে দেখা যাবে যে কাটা চিহ্ন, সেটার জন্য ডিলিটেড টেক্সট, এই ডেল টেক্সট আমরা ইউজ করছি। হ্যাঁ, ইনসার্টেড টেক্সট, এরপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এই জিনিসগুলো তারপর হচ্ছে সুপ, এই জিনিসগুলো আমরা ইউজ করি। তো এখানে হচ্ছে বোল্ড টেক্সটের একটা এক্সাম্পল দেখানো হচ্ছে। আমরা যতটুকু পোর্শন বোল্ড করব তার আগে স্টার্ট ট্যাগ হিসেবে একটা বি থাকবে, ক্লোজিং ট্যাগ হিসেবে ওই বিটা ক্লোজ করে দেবে, তাহলে কিন্তু এই পোর্শনটুকু যতটুকু এই ট্যাগের মধ্যে থাকবে সেটা বোল্ড আকারে দেখা দেবে। তারপর হচ্ছে এখানে স্ট্রং টেক্সট ট্যাগটা দেখানো হচ্ছে। তারপর আমরা যদি ইটালিক করতে চাই, যতটুকু ট্যাগের মধ্যে মানে আই এখানে শুরু করলো, আই এখানে শেষ করে দিচ্ছে, এখানে এতটুকু পোর্শনটা পুরোপুরি ইটালিক হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে এমফাসাইজড জিনিসটা কি, যে কোনো একটা জায়গায় যদি একটু এমফাসাইজ হয়, সেই জিনিসটা আমরা একটু এখানে ডিসপ্লে করে আছি। দেখেন এখানে হচ্ছে এমফাসাইজ টেক্সটটা এখানে দেখানো হচ্ছে একটু আলাদা করে অন্য জায়গায় চাইতে, যেটা একটু নর্মাল, এটা হচ্ছে একটু অনেকটা ইটালিক ফন্টের মতোই। তারপরে হচ্ছে যে স্মলের জিনিসটা হচ্ছে কি, যে স্মলের টেক্সট এখানে দেখাবে। দেখেন এখানে হচ্ছে যা কিছু ছিল সব কিছু হচ্ছে স্মলার টেক্সটের মধ্যে আপনাকে দেখাচ্ছে, দিস ইজ এ সাম স্মলার টেক্সট, মানে এটা হচ্ছে নর্মাল আপনার ফন্ট সাইজে নিয়ে নিছে, এটা হচ্ছে কিছুটা ছোট একটা ফন্টে নিছে। ওকে, এরপর হচ্ছে মার্ক, এরপর হচ্ছে ডিলিটেড যদি হয় দেখা হচ্ছে মাই ফেভারিট কালার ইজ ব্লু, এটা হচ্ছে কাটা দিয়ে দেখাবে হচ্ছে রেড, এই জিনিসটা দেখেন ওই জন্য ডেল এই ট্যাগটা ইউজ করছে। তো আমরা যদি দেখে আসি, দেখেন ব্লু এর উপর একটা কাটা চিহ্ন আছে, তারপর হচ্ছে রেড। আচ্ছা, এরপরে হচ্ছে ইনসার্টের জন্য আইএনএস এটা ইউজ করা হচ্ছে। এরপরে হচ্ছে সাবস্ক্রিপ্টের জন্য যেমন H2, এটা আমি ডিসপ্লে যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই 2 এর আগে হচ্ছে সাব একবার ওপেন ট্যাগ করতে হবে, 2 লেখার পরে আবার হচ্ছে সাবটা ক্লোজ করতে হবে, তারপরে ও লিখে দিলেই H2 ডিসপ্লে হবে। ঠিক আছে, তো এখানে যেমন একটা এক্সাম্পল আকারে দিচ্ছে যে দিস ইজ সাবস্ক্রিপ্টেড টেক্সট, তাহলে এই সাবস্ক্রিপ্টেড লেখাটা কিন্তু দেখা যাবে সাবস্ক্রিপ্ট যেমন থাকে তেমন সেভাবে দেখাবে, যেমন এটা দিস ইজ সাবস্ক্রিপ্টেড টেক্সট, এটা কিন্তু নিচে চলে গেছে, মানে এখানে পুরোপুরি একই লাইনে কিন্তু নাই, দিস ইজ সাবস্ক্রিপ্টেড টেক্সট, সাবস্ক্রিপ্ট জিনিসটা নিচের অংশে চলে গেছে।
ওকে, এরপরে হচ্ছে যদি আমরা সুপ জিনিসটা দেখি, সুপার স্ক্রিপ্ট সেটা কিভাবে আসে, যেমন আমরা যদি কোনো একটা জায়গায় স্কোয়ার বা কিউব এই জিনিসগুলো যদি দেখতে চাই, বা এখানে যেমন একটা রেফারেন্স হোল্ড করার একটা ব্যাপার থাকছে, সেই জিনিসগুলো যদি দেখাতে চাই, ফুটনোট যেগুলোকে বলে, তখন হচ্ছে এই সুপার স্ক্রিপ্টের দরকার পড়ে। যেমন এখানে হচ্ছে দিস ইজ সুপার স্ক্রিপ্টেড টেক্সট, তাহলে এটা নর্মাল যে লাইনটা আছে সেই লাইনের থেকে কিছুটা উপরে চলে যাবে, সুপার স্ক্রিপ্টেড হয়ে যাবে। যেমন হচ্ছে দেখে আমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি দিস ইজ সুপার স্ক্রিপ্টেড টেক্সট, এই জিনিসটা উপরে চলে গেছে। ওকে, তাহলে এখানে আমরা যে জিনিসগুলো দেখলাম, যদি সামারি করি তাহলে হচ্ছে শুরুতেই বোল্ড টেক্সট কীভাবে করতে পারি, এমফাসাইজ টেক্সট কীভাবে করতে পারি, ইটালিক ফন্ট, স্মলার টেক্সট, সাবস্ক্রিপ্ট টেক্সট, সুপারস্ক্রিপ্ট টেক্সট, ইনসার্টেড টেক্সট, ডিলিটেড টেক্সট, হাইলাইটেড টেক্সট, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখলাম। ঠিক আছে, মার্ক এলিমেন্টটা একটু দেখে আসি, সেটা হচ্ছে যে যে জিনিসটা আমি মার্ক করে দিচ্ছি সেটাকে হাইলাইট করে দিচ্ছে, জাস্ট মার্ক। ডো নট ফরগেট টু বাই মিল্ক টুডে, এখন মিল্কটাকে হাইলাইট করছে মার্ক ট্যাগ ইউজ করে। এরপরে হচ্ছে কোটেশন। বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা যেই কোটেশনগুলো ইউজ করি, অ্যাব্রিভিয়েশনগুলো ইউজ করি, বা কোনো জায়গা থেকে আমি যদি কোনো একটা জিনিসের রেফারেন্স নিয়ে আসি, সেটা আমাকে সাইট করতে হয়, সেই জিনিসগুলো যে আমরা ইউজ করি সেগুলো আমরা এইচটিএমএল পেজের মধ্যে কীভাবে দেখাবো। ওকে, তো শুরুতেই হচ্ছে যদি কোনো জায়গায় কোটেশন ইউজ করা থাকে, সেই কোটেশনগুলোর জন্য আমরা নর্মালি যে কিউ ট্যাগটা ইউজ করি শর্ট কোটেশনের জন্য। যেমন এখানে হচ্ছে যে WWF গোল ইজ টু, এখানে হচ্ছে কোটেশন মার্ক ইউজ করছে, এই জন্য কোটেশন ট্যাগটা শুরু করছে বিল্ড এ ফিউচার হোয়ার পিপল লিভ ইন এ হারমোনি উইথ নেচার। তো এইখানে যেইটুকু পোর্শনটুকু আছে কিউ ট্যাগের মধ্যে, সেই জিনিসটা কোটেশন আকারে দেখাই দিবে প্যারাগ্রাফের ভিতরে। তো আমরা সেটাই দেখছি এখানে, যে WWF গোল ইজ টু বিল্ড এ ফিউচার হোয়ার পিপল লিভ ইন এ হারমোনি উইথ নেচার, এতটুকু ডাবল কোটেশন ইউজ করে শেষ করছে। ওকে, এরপরে আমরা যদি কোনো জায়গায় অ্যাব্রিভিয়েশন ইউজ করতে যাই, সেটা হচ্ছে যে আমাদের শর্টার ভার্সনে দেখাবে, আর সেটার হচ্ছে ব্রড ভার্সন যদি আমি সেখানে নিয়ে যাই, সেটার উপরে যখন আমি ক্লিক করব বা একটা হোভার ইফেক্টের মাধ্যমে সেই জিনিসটা আমাকে ডিসপ্লে করে দেবে। সেই জিনিসটার ট্যাগটা হচ্ছে ABBR। ঠিক আছে, তো ডিসপ্লে করবে হচ্ছে এতটুকু পোর্শন WHO। আর WHO মানে কি সেটা যদি আমি এখানে ডিসপ্লে করতে চাই, তখন এটার উপরে জাস্ট কার্সরটা নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু দেখাবে। তো এটার জন্য দেখেন লিখছে যে দা, এখন এরপরে থাকবে কি হু ওয়াজ, মানে WHO ওয়াজ ফাউন্ডেড ইন 1948। এখন WHO জিনিসটা কি এটা বোঝার জন্য আমাকে ওটার উপর কার্সর নিয়ে যেতে হবে, তখন ওটার উপর ডিসপ্লেভাবে করবে। তো এটা এখন যখন আমরা দেখবো, তখন দেখেন এখানে আমাকে আলাদা করে দেখাচ্ছে যে WHO কিন্তু আলাদা করে হাইলাইট করে রাখছে, এবং ওটার কাছে কাছে যখন আমি কার্সরটা নিয়ে যাচ্ছি তখন দেখাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, তো এটার জন্য ABBR এই ট্যাগটা আমি ইউজ করবো। ওকে, এরপরে হচ্ছে অ্যাড্রেসের জন্য আমি হচ্ছে কোনো একটা অ্যাড্রেস এই ট্যাগটা ইউজ করতে পারি, এভাবে এটা শেষ হবে। তারপরে যদি কোনো একটা জায়গা আমি সাইট করি, যে সাইট বলতে নর্মালি কী বোঝায়, যে কোনো একটা জায়গা থেকে আমি নিয়েছি, মানে কোনো কারো ক্রিয়েটিভ ওয়ার্ক সেটা যদি আমি নিয়ে থাকি কোনোভাবে, সেই জিনিসটা হচ্ছে সাইট করা হয় নর্মালি। ঠিক আছে, তো এখানে দেখেন একটা এক্সাম্পল আকারে দিচ্ছে যে দ্য স্ক্রিম বাই এভার্ট মাউন্স পেইন্টেড ইন 1893। এই জিনিসটা দেখেন, এই জিনিসটা হচ্ছে আপনাকে এভাবে ডিসপ্লে করছে জিনিসটা, মানে এখানে ইমেজটা শো করছে। তো আপনার হচ্ছে যদি কোনো জায়গায় সাইট করেন, সেটা দেখেন একটু ইটালিক ফন্টে নিয়ে নিল এই জায়গাটা। ওকে, এই তো এই পর্যন্ত হচ্ছে কোটেশনের ব্যাপার। এরপর যদি কমেন্ট করতে হয়, কমেন্টের দরকারটা কি, যে কোনো একটা প্রজেক্ট যদি আপনি করেন, এখন এই প্রজেক্টটা পুরোপুরি আপনি একা নাও শেষ করতে পারেন, আপনার পরে আরও কেউ কাজ করতে পারে, এটার জন্য হচ্ছে কমেন্ট করা দরকার পড়ে বা ডকুমেন্টেশন একটা দরকার পড়ে। আরেকটা হচ্ছে যদি আপনি নিজেই কাজ করেন, কোনো একটা কাজ অনেক দিন পরে যদি আপনি সেখানে কোনো একটা ভুল ধরা পড়ে, কোনো একটা বাগ আসে, ডিবাগ করতে হয়, তাহলে কিন্তু আপনি যদি কমেন্ট করে না থাকেন, আপনি নিজেও বুঝবেন না ওই কাজটা আপনি কেন করছিলেন। সুতরাং এর জন্য কোড করার পাশাপাশি কমেন্ট করে রাখাটা খুব ইম্পর্টেন্ট, যে এই পোর্শনটার কাজ এটা চিন্তা করে আমি এতটুকু পোর্শনে কাজ করছিলাম। ঠিক আছে, তো সেই অনুযায়ী কমেন্ট করে রাখতে হবে। যেমন কমেন্ট করার নিয়মটা কি, যেখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, এক্সক্লামেটরি সাইন দিয়ে আমি জাস্ট যতটুকু পোর্শন পর্যন্ত এতটুকু রাখবো, ওইটুকু কমেন্ট হয়ে থেকে যাবে। ঠিক আছে, জাস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট এক্সক্লামেশন সাইন কমেন্ট হয়ে যাবে, এর মধ্যে হচ্ছে
একটা ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে। তো এটা যদি আমি ডিসপ্লে করি তাহলে দেখা যাবে যে দিস ইজ প্যারাগ্রাফ, এটাই শুধু ডিসপ্লে করছে, কমেন্টগুলো কিন্তু আমাদের শো করছে না। কোডেই হচ্ছে আপনাকে কমেন্টগুলো থাকবে, কিন্তু আপনি যখন প্রিভিউতে যাবেন তখন কিন্তু সেটা ডিসপ্লে করবে না। ওকে, তো এটা হচ্ছে মেইন কমেন্টিংয়ের ব্যাপার। এরপর হচ্ছে স্টিল কালার। স্টিল অনেক রকমের কালার আমার দরকার হতে পারে, যেমন বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করলাম, ফন্টের কালারগুলো চেঞ্জ করলাম। তো এই কালারগুলোর নাম মনে রাখার কোনো দরকার নেই, আমাকে হচ্ছে ভিএস কোড থেকে এগুলো অপশান আমাকে দিয়ে দেবো, আমি আমার পছন্দ মতন চুজ করে নিতে পারবো সেখান থেকে। ব্যাকগ্রাউন্ড কালার, তারপর টেক্সট কালার, টেক্সটের যে জন্য যে আলাদা আলাদা কালারগুলো থাকে সেই কালারগুলো দেখাতে পারবো। ঠিক আছে, এখানে হচ্ছে বর্ডার কালার। বর্ডার কালারের জন্য দেখেন এখানে সেমভাবেই স্টাইল ইকুয়াল টু বর্ডার, বর্ডার কত পিক্সেলের হবে সেটা বলছে। এখন কালারের নাম কি, সলিড টমেটো, টমেটো কালার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিছে। তারপরে হচ্ছে ব্লু কালার, ভায়োলেট কালার আলাদা আলাদা করে, মানে এখানে যেই বর্ডারটা আছে সেই বর্ডারের পিক্সেল ভ্যালুটা 2 পিক্সেলের মতন। ঠিক আছে, এরপর হচ্ছে কালার ভ্যালু। এখন কালারগুলো আমি চাইলে RGB স্টাইলে দিতে পারি, হেক্সাডেসিমাল ফরম্যাটে দিতে পারি, কিংবা এইচসিএল যে কোনো একটা ভ্যালু ইউজ করে এই জিনিসগুলো দেওয়া সম্ভব। ওকে, এরপরে হচ্ছে HTML এর লিঙ্কস, এগুলো আমরা দেখছি। আচ্ছা, এগুলো হচ্ছে সিএসএস এর মধ্যে আমরা যখন স্টাইল ট্যাগগুলো নর্মালি যদি আমরা সিএসএস ফাইল আলাদাভাবে হ্যান্ডেল না করি, তাহলে হচ্ছে এই স্টাইল ট্যাগটা ইউজ করে কিন্তু আমাদের যাবতীয় সব কিছু এর মধ্যে রাখা যায়। এবং ডিপ বা ক্লাস এভাবে ধরে ধরে আলাদা আলাদা করে এই জিনিসগুলো এভাবে রাখা সম্ভব। আচ্ছা, এরপরে হচ্ছে HTML এর ইমেজ আমরা দেখছিলাম, বিভিন্ন রকম ইমেজগুলো যে ইনসার্ট করা যায়, এসআরসি অ্যাট্রিবিউট। তারপরে হচ্ছে কোনো যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে চাই, যে কোনো একটা প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফের পিছনে আমি কোনো একটা ইমেজ ইনসার্ট করব, তো এটা কীভাবে সম্ভব, যে পি স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে আমার প্রপার্টি। আর প্রপার্টির ভ্যালুটা আমি কী দেবো, যে এখান থেকে যেটা সে ফেস করে নিয়ে আসবে সেটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে যাবে। এটা যদি একটু দেখে নিই তাহলে যে এখানে একটা প্যারাগ্রাফ আছে, সেই প্যারাগ্রাফের পিছনে কিন্তু একটা ইমেজ এখানে নিয়ে নিচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। আচ্ছা, তো এইটুকু কাজ এক লাইনে যেমন হয়ে গেল, তখন এই জিনিসটা স্টাইল যে ট্যাগ সেই ট্যাগের মধ্যেও আমরা চাইলে রাখতে পারি। তখন কিন্তু পি দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ওইটা দিয়ে দিয়ে এটা শেষ। মানে আমরা স্টাইল ট্যাগ যদি ইউজ করি তাহলে কিন্তু প্রত্যেকটা ট্যাগ নেম দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জিনিসগুলোকে রাখতে হবে। আর যদি ডিরেক্টলি লিখে দিই তাহলে তো পি স্টাইল দিয়েই হয়ে গেলো, এক লাইনেই শেষ। আর যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ অন এ পেজ, মানে একটা পেজেই যদি পুরোপুরি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে চাই, তখন সেটা তো অবশ্যই পুরোপুরি বডিতে হাত দিতে হবে। এই যে বডি এখানে নিল, স্টাইল ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা দিয়ে দিল, এই যে পুরোপুরি জায়গা জুড়ে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। আচ্ছা, তো নর্মালি হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ড রিপিট আমি করতে না চাই তখন যে নো রিপিট একটা দিয়ে দিলাম। এই তো, তারপরে হচ্ছে HTML টেবিল নিয়ে হচ্ছে আরেকটা ক্লাসে দেখাবো। আজকে হচ্ছে HTML লিস্ট নিয়ে একটু দেখি। এখন HTML এর লিস্টগুলো হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আর একটা হচ্ছে অর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট বলতে আমরা কী বুঝবো, আমরা হচ্ছে যে বিভিন্ন রকম যেগুলো হচ্ছে বুলেট পয়েন্ট ইউজ করি, টিক মার্ক ইউজ করি, সেইগুলোকে বলা হচ্ছে যে আনঅর্ডার লিস্ট। আর যখন আমরা কোনো নাম্বার ইউজ করছি 1 2 3 4 কিংবা অ্যালফাবেটিক অর্ডারও যদি চিন্তা করি ABCD বা রোমান নাম্বার হতে পারে, সেগুলো হচ্ছে একটা অর্ডার লিস্ট। তো এই আনঅর্ডার লিস্ট যদি আমার কোনো ওয়েবসাইটে বা কোনো একটা HTML পেজে ডিসপ্লে করতে হয়, তখন আমি শুরু করব হচ্ছে ইউএল লিখে। এরপরে যত কিছু আমার লিস্টিং করতে হবে আনঅর্ডার লিস্ট, সেটা হচ্ছে ইউএল দিয়ে শুরু হবে, আর অর্ডার লিস্ট শুরু হবে ওএল দিয়ে। এখন ইউএলের মধ্যে আমি কী কী জিনিস রাখবো, সেই লিস্টের যে প্রত্যেকটা এলিমেন্ট সেগুলো থাকবে হচ্ছে এলআই দিয়ে। এলআই কফি, এলআই টি, এলআই মিল্ক। যে দেখেন এখানে কিন্তু তার এন্ডিংটা ক্লোজিং স্টার্টিংটা শুরু হচ্ছে এলআই দিয়ে, শেষটা হচ্ছে কিন্তু এলআই দিয়ে। প্রত্যেকটা এভাবে যতটা এলিমেন্ট এভাবে থাকবে প্রত্যেকটাই এভাবে লিস্ট করে দিতে হবে। এটা যদি একটু ডিসপ্লে করি তাহলে দেখাবে আনঅর্ডার লিস্টে কফি, টি, মিল্ক এগুলো ডিসপ্লে করছে। আর যখন অর্ডার লিস্টে দেখাবো তখন দেখেন জাস্ট চেঞ্জটা কোথায়, শুধু ইউএল এর জায়গায় ওয়েল।
তাহলে ওয়েল নিলে এরা হচ্ছে নাম্বার করে নেবে 1 2 3 এভাবে একটা নির্দিষ্ট ফরম্যাটে একটা আগাবে। আচ্ছা, যদি কোনো একটা ডেসক্রিপশান হয়, যেমন যদি কফি, সেই কফির কী জিনিস সেটা আমি যদি বলতে চাই, মিল্ক কী জিনিস সেটা যদি আমি একটু বলতে চাই, সেটা যদি আমি ডেসক্রিপশান দিতে চাই, মানে লিস্টের একটা এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্ট সম্বন্ধে যদি আমার কোনো একটা ডেসক্রিপশান থাকে, তাহলে ডেসক্রিপশান লিস্ট সেটার জন্য আমি কী ইউজ করব, সেটা হচ্ছে ডিএল ট্যাগটা ইউজ করতে হবে। তার মানে ওয়েল ডিএল ট্যাগটা ইউজ করতে হবে যদি আমি কোনো একটা ডেসক্রিপশান লিস্ট থাকে। এখন লিস্টের যে এলিমেন্টগুলো আছে সেই লিস্টের এলিমেন্টগুলোকে কী দ্বারা দেখাবো, ডিটি দ্বারা দেখাবো, এবং তার ডেসক্রিপশনটা দেখাবো হচ্ছে ডিডি দিয়ে। যেমন এখানে বলছে কফি জিনিসটা কি, যে ব্ল্যাক হট ড্রিঙ্ক, সেটা হচ্ছে ডাটার ডেসক্রিপশন। আর যদি মিল্কের কথা বলি, সে মিল্কটা হচ্ছে ডাটার টেক্সট, এবং তার ডেসক্রিপশনটা হলো কি হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। এটা যদি আমরা ডিসপ্লে করি তাহলে দেখা জিনিসটা এইভাবে শো করবে যে কফি, ব্ল্যাক হট ড্রিঙ্ক, মিল্ক, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। এটা ডিসক্রিপশন আকারে যদি দেখাতে চাই তখন এভাবে ডিএল ট্যাগটা ইউজ করতে হবে। ওকে, তো এই এইচটিএমএল লিস্টের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে ইউএল আনঅর্ডার লিস্টের জন্য, ওয়েল অর্ডার লিস্টের জন্য, এলআই লিস্টে যতগুলো আইটেম আছে সেগুলো ডিফাইন করার জন্য, আর ডিএলটা হচ্ছে ডেসক্রিপশন লিস্টের জন্য, ডিটি যে টার্মগুলো আছে ডেসক্রিপশন লিস্টে সেগুলোকে ধরার জন্য, ইন্ট্রোডিউস করার জন্য, এবং লাস্টে ডেসক্রিপশন লিস্টের যে টার্মগুলো আছে তাদের টার্মগুলোকে যদি আমি ডেসক্রাইব করতে যাই তখন হচ্ছে ডিডিটা আমি ইউজ করবো।